শুরু করছি সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন সব খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি জান্নাতুল কলি। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা না আসা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি পালন করছেন কলেজটির শিক্ষার্থীরা। আর এই বিষয়ে আরো কিছু তথ্য আমরা জানবো। মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। শিক্ষার্থীরা আর কতক্ষণ থাকবে সেখানে একটু জানাবেন, আর আশেপাশের রাস্তার যানজটের প্রভাব কেমন দেখছেন সে বিষয়ে একটু জানাবেন আমাদের। কতক্ষণ থাকবেন সেটি একেবারে অনিশ্চিত, এবং যে কারণে যানজটের প্রভাব আপনি বুঝতে পারছেন। 7 ঘন্টা হয়ে গেল 7 কলেজের একটি কলেজ তিতুমির কলেজ, সেটি সেই বিশ্ববিদ্যালয়ে যেসব সেই কলেজের যেসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় করার জন্য আন্দোলন করছেন তারা কিন্তু এখনও অনশনে আছেন, এবং যে কারণে এর আশেপাশের সড়কে আমরা সকাল থেকেই দেখছিলাম বেশ যানজট তৈরি হয়। সেই যানজট এখন নেই, কারণ নেই এই অর্থে যে এই পথ জুড়ে যারা যাতায়াত করেন তারা বুঝে গেছেন যে এই পথে যাওয়া যাবে না, তারা অন্য পথে যাচ্ছেন। তবে এইখানের আশেপাশে যে গাড়িগুলো একেবারে আটকে গেছে, দূরপাল্লার বাস যেমনটি, এবং এই শহরে চলাচল করে বাসগুলো কিন্তু আশেপাশে 2-1টি জায়গায় একবারে আটকে আছে। এইসব যাত্রীরা নেমে গেছেন, তারা পায়ে হেঁটে গেছেন। আশেপাশে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে, যে কারণে রোগীদের দুর্ভোগ চরমে। রোগীর স্বজনরাও যাতায়াত করছিলেন এই পথ ধরে, যে কারণে মানুষের ভোগান্তি চরমে। এইসব মানুষ বলছিলেন যে এর একটা নিশ্চয় শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা সুরাহা করা হবে, তবে সেটি কখন করা হবে সেই বিষয়ে কিন্তু এখনও নিশ্চিত না। শিক্ষা মন্ত্রণালয় তো এই 7 কলেজ যেটি রয়েছে সেটির একটি নির্দিষ্ট বডি তৈরি করা যায় কিনা, একেবারে ভিন্ন আঙ্গিকে এই 7 কলেজকে নিয়ে নতুন কিছু করা যায় কিনা সেই ভাবনা আগে থেকেই ভাবছেন। যদিও গত পরশুদিনও আমরা দেখেছি শিক্ষামন্ত্রী কিন্তু বলেছিলেন যে নতুনভাবে এই বিশ্ববিদ্যালয় করা বেশ কঠিন, কারণ এগুলোতে যেমন কলেজের শিক্ষার্থী রয়েছেন এবং একই সঙ্গে যারা শিক্ষকতা করেন এইসব কলেজে তারা তো শিক্ষা ক্যাডারের লোকজন, এবং যে কারণে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য অন্তত 5 থেকে 7টি বাধা রয়েছে। সেই বাধাগুলো এড়িয়ে কিভাবে বিশ্ববিদ্যালয় এখন হুট করে করা যায় সেটিও যেমন সম্ভব নয়, এবং এই 7টি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আর থাকছে না, তাহলে এরা কার অধীনে থাকবেন এখন পর্যন্ত কিন্তু সেই বিষয়টি অনিশ্চিত। অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন তারা যেমনটি বলছিলেন তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ফিরে যেতে চান না। যেহেতু তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ফিরে যেতে চান না, যে কারণেই এই জটিলতা সেটির কখন অবসান হবে সেটিও কিন্তু জানা যাচ্ছে না। এই শিক্ষার্থীরা কখন উঠে যাবেন তাও বলা যাচ্ছে না। তবে আমরা যতটা জানি যে সন্ধ্যার পরে, এর আগে তারা বলেছিলেন সন্ধ্যার পরে সড়কের একপাশে তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন, তখন হয়তো সড়কটি ছেড়ে দেওয়া হবে। আমাদের দিক থেকে প্রশ্ন ছিল যে 2টি কর্মসূচি নাকি আসলে একটি কর্মসূচি। যদি আমরণ অনশন আপনারা চালিয়ে যান সেটি আসলে সড়কে অবস্থান করেই, নাকি বিশ্ববিদ্যালয় ফটকের আশেপাশে কোথাও অবস্থান নিয়ে সড়কটি ছেড়ে দিয়ে আপনারা সেই অনশন করবেন, সেই বিষয়ে এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত জানাননি। এবং অনশনে এখন পর্যন্ত 3 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছেন, এবং তারা খুব দ্রুত সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং সবচাইতে বড় কষ্টের বিষয় এই পথে যাতায়াতকারী যেসব যাত্রী রয়েছেন, পথচারী রয়েছেন, তাদের জন্য তারাও অপেক্ষায় আছেন। অনেকে গণমাধ্যম কর্মীদেরকে জিজ্ঞাসা করছিলেন যে এর অবসান কখন হবে, এই অবসান থেকে, এই দুর্ভোগ থেকে তারা মুক্তি চান। অনেক ধন্যবাদ আপনাকে অহন। সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা না আসা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে কলেজের শিক্ষার্থীদের একাংশ। এদিকে শিক্ষার্থীদের এমন আন্দোলনে বন্ধ হয়ে যায় মহাখালী গুলশানের সংযোগ সড়ক। ভোগান্তিতে পড়েন এই সড়কে ঢুকে পড়া অসংখ্য যানবাহনের যাত্রী। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। সকাল 11টার পর কলেজ ফটকের সামনের সড়ক মহাখালী গুলশান লিংক রোডের দুপাশে ব্যারিকেড দিয়ে বসে পড়েন তারা। উত্তরে তিতুমির, দক্ষিণে জগন্নাথ, এই দুটিকে বিশ্ববিদ্যালয় করবেন, কিন্তু রাজনৈতিক সহ নানান কারণে, জানা অজানা নানান কারণে তিতুমিরকে আর বিশ্ববিদ্যালয় করা হয়নি। মানে আমাদের একটা কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু সেই কমিটি তিতুমির পর্যন্ত আসা হয়নি। সেই সাথে চলছে আমরণ অনশন কর্মসূচি। সড়ক অবরোধ না করে ক্যাম্পাসের ভেতরে কর্মসূচি পালনের আহ্বান জানালে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন শিক্ষকরাও। তোমরা তো আমাদের স্টুডেন্ট, তাই না? এখন তো পাশে আসো, আর আমরা কথা বলি, জনগণ ছেড়ে দাও, যাও। তোমরা ক্যাম্পাসে আসো, ক্যাম্পাসে বসে তোমাদের যৌক্তিক কথা তোমরা বলো, আমরা শুনবো। সরকারের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা।
থেকে ইউনিভার্সিটি দিতে হবে এবং এই অপদার্থ অথর্ব প্রবর্তনকে এখান থেকে বিতাড়িত করতে হবে। অন্যথায় আমাদের সবাইকে লাশ এখান থেকে নিয়ে যেতে হবে। আমাদের কোনো কথা নাই, কারোর সাথে কোনো কথা আমরা শুনবো না। আমরা জিজ্ঞাসা করেছিলাম আমাদের ফিজিবিলিটি টেস্টের কি অবস্থা, তারা বলেছিল সরকার তাদের নাকি গ্রিন সিগন্যাল দেয়নি। এর থেকে কিন্তু প্রমাণিত হয় যে সরকার আমাদের সাথে নাটক করে যাচ্ছে। শিক্ষার্থীদের এমন আন্দোলনে বন্ধ হয়ে যায় মহাখালী গুলশানের সংযোগ সড়ক। ভোগান্তিতে পড়ে এই সড়কে ঢুকে পড়া অসংখ্য যানবাহন, যানজট ছড়িয়ে পড়ে আশপাশের অন্যান্য সড়কেও। এখন এই যে এক জায়গায় বসা মানুষের কি কষ্ট, কত অসুস্থ মেডিকেলের থেকে অসুস্থ রুগীরা উঠছিল, তারা যে কি কষ্ট করে গেল। 1000 টাকা জমা, নিজের কর্ম তো শেষই, জমা তো আর মাপ নাই, এটা কি মালিক বুঝবো? ইউনিভার্সিটির মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত, রাস্তা তো পাবলিক সবার জন্য। একটা কিছু হইলে যে সে রাস্তা অবরোধ করবে, অন্যায় করবে, এটা যথেষ্ট অন্যায়, জাতির কাছে এটা জঘন্য খারাপ। জনগণকে জিম্মি করে দুর্ভোগে ফেলে দাবি আদায়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান সাধারণ মানুষজনের, কিন্তু এতে কর্ণপাত করছে না কেউ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর দনিয়া কলেজের সাবেক ছাত্র মিনহাজ হত্যার বিচারের দাবিতে সড়কে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দুপুরে দাবি আদায়ে শনির আখড়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা, এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল, দেখা দেয় দীর্ঘ যানজট। 72 ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেয় পুলিশ, আর 2 ঘন্টা পর মহাসড়ক থেকে সরে যায় আন্দোলনকারীরা। স্বাভাবিক হয় গাড়ি চলাচল। গেল 28 জানুয়ারি দনিয়া কলেজের গেটের সামনে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে মিনহাজকে। ব্যবসা বাণিজ্য আর বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে ঝটিকা সফরে ঢাকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যবসায়িক অংশীদার জেন্ট্রি বিচ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ কেন্দ্রীয় ব্যাংক, বিডা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দেখা করে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। ঢাকা এবং ওয়াশিংটনে নতুন সরকার আসায় আগামীতে ব্যবসা বাণিজ্য আরও জোরালো হবে বলে মত তার। আর বাংলাদেশের তেল, গ্যাস তথা খনিজ সম্পদ সহ বিভিন্ন খাতে আগ্রহও আছে এই মার্কিন বিলিয়নিয়ারের। সকাল 10:30টার দিকে ঢাকায় পৌঁছান জেন্ট্রি বিচ। যুক্তরাষ্ট্রের এই বিলিয়নিয়ার পারিবারিকভাবেই নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ। তার সম্মানে মধ্যাহ্নভোজ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার। সেখানে পৌঁছালে তাকে শুভেচ্ছা জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আসেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ অনেকে। অবকাঠামো, জ্বালানি সহ বিভিন্ন খাতে অর্ধশতাধিক দেশে ব্যবসা আছে এই বিলিয়নিয়ারের। বলছিলেন গত 4 বছর জো বাইডেন প্রশাসনের নীতির কারণে বিঘ্নিত হয়েছে বিশ্বব্যাপী শান্তি ও সমৃদ্ধি। ট্রাম্প দায়িত্ব নেয় সেই সংকট কেটে গেছে বলে দাবি তার। সারা বিশ্বে শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করার দারুণ একটা সুযোগ পেয়েছি আমরা। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর ইতিবাচক অনেক কিছুই হবে এখন। বলেন পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে সহায়ক হবে দুদেশের নতুন সরকার। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ দুদেশেই নতুন সরকার নেতৃত্বের এই পরিবর্তনের ফলে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগের নতুন দ্বার খুলবে বলে আমি বিশ্বাস করি। জেন্ট্রি বিচের সাথে আলোচনা শেষে রাজনীতিকরাও শোনান আশার কথা। বলেন ট্রাম্প দায়িত্ব নিলে সম্পর্কে নেতিবাচক প্রভাবের যে আশঙ্কা ছিল তা পুরোপুরি সত্য নয়। আমি মনে করি কোনো নেগেটিভ প্রভাব হবে না। আর আজকে যিনি লিড করছেন উনি বলেছেন হি ইজ ভেরি ক্লোজ টু দি ডোনাল্ড ট্রাম্প ফ্যামিলি এবং ডোনাল্ড ট্রাম্পের ছেলের সাথে উনি ব্যবসা করেন। তো এটা তো একটা পজিটিভ ইন্ডিকেশন বাংলাদেশের জন্য। আমি মনে করি সম্পর্ক উন্নতি হবে গ্র্যাজুয়ালি। তারা মিনারেলস, এনার্জি ইত্যাদি বিষয়ে তারা কাজ করছে এবং পৃথিবীর 44টা দেশে কাজ করে বলে আমাদেরকে বলেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ছাড়াও তার পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইস মনসুরের সাথে বৈঠক সেরেছেন জেন্ট্রি বিচ। ঢাকায় 10 ঘন্টার ব্যস্ততম কর্মসূচি শেষে রাতেই ঢাকা ছাড়বেন এই বিলিয়নিয়ার।
মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শুধুমাত্র জনসংখ্যার ভিত্তিতে সংসদীয় আসন বিন্যাস করলে দেশের বাস্তব চিত্র ফুটে উঠবে না। তাই ভৌগোলিক পরিস্থিতি, জনসংখ্যা এবং ভোটার সংখ্যা অনুপাতে সংসদীয় আসন বিন্যাসের পরিকল্পনা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের কাগজ জমা দিয়েই যাতে প্রবাসীরা ভোট দিতে পারে সেই সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা করতে ইসি কার্যালয়ে বৈঠক। এতে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার সহ সকল কমিশনার এবং নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। সংসদীয় আসন, ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসীদের ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে বৈঠকে। 2 ঘন্টারও বেশি সময় ধরে চলা বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের আগেই 3টি বিষয়কে বিবেচনায় নিয়ে আসন বিন্যাস করতে চায় কমিশন। আমরা বলতে চাচ্ছি জনসংখ্যা ভিত্তিক করলে বাংলাদেশের বাস্তবতা ধারণ করা যাচ্ছে না, কারণ বাংলাদেশের মানুষ শহরমুখী। তাহলে তো কনস্টিটিউয়েন্সিগুলো এখন আমাদের যত আপনার আবেদন এসছে পুরনো কনস্টিটিউয়েন্সি ফেরত চাচ্ছে, একটা বিগ নাম্বার পুরনো কনস্টিটিউয়েন্সি ফেরত চাচ্ছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের জিওগ্রাফিও দেখতে হবে, আমাদের ডেমোগ্রাফিও দেখতে হবে, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিও দেখতে হবে। আমরা এই 3টি বিষয়কে সন্নিবেশ করেই এই প্রভিশনটা করার জন্য সাজেস্ট করছি। নির্বাচন কমিশনার বলেন, প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ দিতে কাজ করছে সরকার, তবে এটি কোন পন্থায় হবে তা এখনো চূড়ান্ত হয়নি। 3টি সম্ভাব্য পদ্ধতি আমাদের সামনে আছে। একটি বর্তমানে যেটা আছে পোস্টাল ব্যালট, যেটা খুব একটা কার্যকরী নয়। দ্বিতীয় প্রক্সি ভোটিংয়ের বিধান বিভিন্ন দেশে আছে, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপশন। আর থার্ড অপশন হচ্ছে ডিজিটাল বা অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা। আমরা অনেক ধরনের ডকুমেন্ট চেয়ে থাকি, তবে আপাতত আমরা যেটা ভাবছি যে পাসপোর্ট এবং জন্ম নিবন্ধনের উপর মূলত ভিত্তি করে বাকিগুলোকে ঐচ্ছিক হিসাবে রেখে করা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। এর আগে ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে সফররত 2 গণতন্ত্র বিশেষজ্ঞ সাক্ষাৎ করেন নির্বাচন কমিশন কর্মকর্তাদের সাথে। জাতীয় নির্বাচনে কারিগরি সহায়তার বিষয়ে আলোচনা হয় এই বৈঠকে। Strongly interested in having credible elections. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দল গঠন বা পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে সরকারে কোনো দলে না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকা উচিত না বলেও মন্তব্য করেন তিনি। জানান, যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত ছিল না তারা সাধারণ ক্ষমা পেতে পারে। জুলাই ঘোষণাপত্র ইস্যুতে বিএনপি নিজেদের মধ্যে বৈঠক করেছে উল্লেখ করে উপদেষ্টা আশা, জলদি ঘোষণা করা হবে জুলাই ঘোষণাপত্র। পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা বলা হয়েছে এটা কিন্তু আসলে পরিষ্কার করে নাই আসলে। আর এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয় নাই। হ্যাঁ, এবং এটা এরকম যদি হয় সেটা আমরা নিজেরাই এটা বলবো, এবং রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হইলে আমরা সেটা সরকার ছাড়া সিদ্ধান্ত নিলে আমরা এটা আনুষ্ঠানিকভাবে বলবো। সেরকম কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আমার জায়গা থেকে বা আসিফের জায়গা থেকে আমি যতটুকু জানি যে এরকম হয়নি। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নিতে তুরাগ তীরে জড়ো হচ্ছেন জুবাইরপন্থীরা। অবস্থান নিয়েছেন নিজ নিজ খিত্তায়। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। এবার 3 পর্বে অনুষ্ঠিত হবে ইজতেমা। প্রথম 2 পর্বে অংশ নেবেন জুবাইর অনুসারীরা এবং শেষ পর্বে হবে সাতপন্থীদের নিয়ে। টঙ্গীর তুরাগ পার বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিতে জড়ো হতে শুরু করেছেন মুসল্লিরা। কেউ বাসে, কেউ বা ট্রাক পিকআপে চড়ে আসছেন। অনেকে ট্রেন কিংবা নিজেদের মতো করে ভিড় জমাচ্ছেন ইজতেমা ময়দানে। অবস্থান নিচ্ছেন নিজ নিজ খিত্তায়। অংশ নিচ্ছেন 41 জেলার তাবলিগের সাথীরা। সবাই আমরা একই কাজে আসি, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বা আল্লাহ তাআলার দিন প্রচারের জন্য। আমরা দিনের দাওয়াত কাজ শিখবো এবং বাড়ি যাওয়ার আমল করব। যতগুলো মানুষ এখানে উপস্থিত হয়েছে সবারই একটা উদ্দেশ্য আল্লাহর রাজি খুশি, নিজের আমলকে বাড়ানো, আর এখান থেকে আমরা কিছু শিখবো। শুক্রবার ফজরের নামাজের পর শুরু হবে আনুষ্ঠানিকতা। তার আগে ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন মুসল্লিরা, নিচ্ছেন দিনের পথের শিক্ষা।
সূর্যাস্তের সাথে সাথেই আমাদের আরবি তারিখটা পরিবর্তন হয়ে যায়, দিনের পরিবর্তন হয়। সেই হিসাবে আজ বৃহস্পতিবার দিন মাগরিবের ওয়াক্তর সাথে সাথে আমাদের শুক্রবার দিন শুরু হয়ে যাবে। তো শুক্রবার দিনই আমাদের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে মূলত, যেটা আজ বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওয়ালা সাহেবের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হবে। এবারের ইজতেমা মাওলানা জুবায়েরপন্থীদের অধীনে 2 ধাপে অনুষ্ঠিত হবে। 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি প্রথম পর্ব, এরপর 3 থেকে 5 ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ। নির্বিঘ্নে সব আয়োজন শেষ করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আমরা ওয়াচ টাওয়ারের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা ফুড পেট্রোলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা পিকেটিংয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি, আমরা সিসি ক্যামেরা সারাক্ষণই আমরা মনিটর করছি। আগামী 14 থেকে 16 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। বিজয়, কি হচ্ছে ইজতেমা এই মুহূর্তে, কি আনুষ্ঠানিকতা চলছে জানাবেন আমাদের। আগামীকাল থেকে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও আজ বাদ মাগরিব অর্থাৎ মাগরিবের নামাজের পরেই কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমরা বয়ানের আওয়াজ শুনতে পাচ্ছি, ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু তারা খুব মনোযোগ সহকারে তাদের বয়ান শুনছেন। আমি যদি একটু বলতে চাই, আজকে বাদ মাগরিব বয়ান করবে আসলে ভারতের মাওলানা ইব্রাহিম দেওয়াল সাহেব। আমবয়ানের মধ্য দিয়ে আজকের 58তম এই বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা আসলে শুরু হয়েছে। এছাড়াও যদি আগামীকালের কথা বলতে চাই, আগামীকাল বাদ ফজর কিন্তু পাকিস্তানের মাওলানা জিয়াউল হক তিনি বয়ান শুরু করবেন এবং সকাল 10টায় বিভিন্ন খিত্তায় তামিলের আমল হবে এবং আগামীকাল জুমার নামাজ পড়াবেন মাওলানা জুবায়ের সাহেব। এবার কিন্তু ইজতেমা 3টি ধাপে ভাগ করা হয়েছে। প্রথম ধাপে কিন্তু দেশের 41টি জেলা থেকে মানুষরা, মুসল্লিরা এসে কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং আমি যদি একটু নিরাপত্তার কথাও আপনাকে জানিয়ে রাখতে চাই, নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ জোরদার করা হয়েছে। এবার ইজতেমায় 6000 পুলিশ সহ র্যাব, সাদা পোশাকধারী বিভিন্ন গোয়েন্দা সংস্থা, প্রায় 10 থেকে 12,000 সদস্য মোতায়েন রয়েছে ইজতেমা ময়দানে। র্যাবের কমিউনিকেশন উইং ও পুলিশের গোয়েন্দা সংস্থা থেকে প্রায় 17টি প্রবেশ পথে গুরুত্বপূর্ণ স্থানে 4 শতাধিক ক্লোজ সার্কিট ক্যামেরাও কিন্তু এখানে আসলে বসানো হয়েছে। এছাড়াও রয়েছে মেটাল ডিটেক্টর থেকে শুরু করে বোমা ডিসপোজাল টিম এবং অ্যান্টি টেরোরিজম ইউনিট এবং ড্রোন ভিউ থেকে শুরু করে হেলিকপ্টার, নৌ টহল এবং স্ট্রাইকিং ফোর্স, বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এবার করা হয়েছে। এবার যদি বলতে চাই, আমি ইজতেমায় কিন্তু পুলিশের যে পরিদর্শক আইজিপি বাহরুল আলম তিনিও এসেছিলেন। তিনি বলেছে গতবারের তুলনায় এবার কিন্তু বেশ জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো এবারের ইজতেমাটা একটু ভিন্ন, 3 ধাপে হওয়ার কারণেই আগামীকাল থেকে শুরু হওয়ার কথা থাকলেও আজ বাদ মাগরিবের পর থেকেই শুরু হয়েছে এই বিশ্ব ইজতেমা আনুষ্ঠানিকতা। এই ছিল এখানকার বর্তমান পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে বিজয়। নারী সাংবাদিক, অভিনেত্রী ও ফুটবলারদের কার্যক্রমে বাধা আর হয়রানি বন্ধে সতর্ক আছে সরকার। ধর্ম উপদেষ্টা জানিয়েছেন, এই নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। ঘটনাগুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এর পেছনে রাজনৈতিক কোনো মোটিভ কাজ করছে কিনা তাও দেখা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। দাবি করেন, কওমি উদ্যোক্তা সম্মেলনে নারী সাংবাদিক প্রবেশ নিয়ে হয়রানির ঘটনাটি তিনি জানতেন না। চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কওমি উদ্যোক্তা সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সেই অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন নারী সাংবাদিক অ্যামি জান্নাত। নিজের ভেরিফাইড পেজে লেখেন, তিনি সহ আরও কয়েকজন নারী সাংবাদিককে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, অনুষ্ঠানে প্রবেশ করতে পারেননি তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার মুখে আয়োজক কওমি উদ্যোক্তা সংগঠন এ ধরনের ঘটনা ঘটে থাকলে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে। এ বিষয়ে ধর্ম উপদেষ্টা বলেছেন, সেখানে তিনি শুধু অতিথি হিসেবে গিয়েছিলেন, কি ঘটেছে তা অনুষ্ঠানের অনেক পরে জেনেছেন। এমি জান্নাত এটা আমাকে কেন বললেন? আমি তো এই দায়িত্ব আমার উপর কোনোদিন নয়। আমি তো তাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে গেছি। আমি ওখানে ছিলাম মাত্র 1 ঘন্টা। আমি তখনও জানতাম না বা আমারে কেউ বলে নাই এখানে নারী সাংবাদিকদের প্রবেশে
বাধা দেওয়া হয়েছে। আর আমার ধর্ম মন্ত্রণালয়ে সবসময় নারী পুরুষ সাংবাদিক যারা আপনার পেশাগত দায়িত্ব পালন করবেন তাদের জন্য দরজা উন্মুক্ত আছে, ছিল, থাকবে। এ বিষয়ে আলোচনা হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকেও। নারী ফুটবলারদের ম্যাচ ভণ্ডুলে হামলা, 3 অভিনেত্রীকে অনুষ্ঠান করতে না দেওয়া নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা। এক্ষেত্রে স্থানীয় প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। লোকাল পিপল যারা বাধা দিচ্ছেন তারা কারা এটাও আমরা জানি না কারা বাধা দিচ্ছে, এবং ওই কালচারাল মিনিস্টার যিনি ছিলেন উনিও আলোচনা করলেন যে এগুলো আসলে কারা করছে। তো এগুলো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সি যারা আছেন তারা একটু খতিয়ে দেখবে, এবং আমাদের উপদেষ্টারাও যোগাযোগ রাখবেন। যে সমস্ত ঘটনাগুলো ঘটে অনেক সময় এর পিছনে একটা পলিটিক্যাল এলিমেন্ট কাজ করে। নারীর ক্ষমতায়ন, নারীর মর্যাদা, নারীর প্রতি যে সহিংসতা, এটা তো এই গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর থেকে নারী জাতির সম্মান মর্যাদা রক্ষায় নানা পদক্ষেপ নিচ্ছেন। ধর্ম উপদেষ্টা বলেন, মাজারে হামলা ও ওরস বন্ধে সুনির্দিষ্ট তথ্য দিলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আদালতের পরোয়ানার পরও গণহত্যায় অভিযুক্তরা গ্রেফতার না হওয়ায় চরম ক্ষুব্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামি ধরতে সরকারের অবহেলা সমালোচনা করে আদালত যেসব কর্মকর্তা গ্রেফতারে গড়িমসি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এক্ষেত্রে যদি আইজিপির অবহেলাও পাওয়া যায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে। যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় শুনানির সময় ট্রাইব্যুনাল এসব নির্দেশ দেন। আরেকটি মামলায় 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। যাত্রাবাড়িতে পুলিশের এই বর্বরতার দৃশ্য নাড়া দেয় পুরো দেশকে। নিরস্ত্র বালককে এভাবে হত্যার পর জানা যায় শহীদ ইমাম হাসান তাইম পুলিশেরই সন্তান। মামলাটি গণহত্যা বিবেচনায় বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার এই মামলার আসামি যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান ও সাবেক জোনাল এসি তানজিল আহমেদকে দ্বিতীয়বারের মতো হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এ মামলায় 4 আসামি এখনও পলাতক। শুনানির সময় আদালত প্রথমে জিজ্ঞেস করেন 6 আসামির মধ্যে বাকি 4 জন কোথায়। এ সময় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতারে গাফিলতির অভিযোগ আনেন একজন প্রসিকিউটর। তখনই ক্ষোভ প্রকাশ করেন বিচারপতিবৃন্দ। রাষ্ট্রপক্ষ ও সরকারকে উদ্দেশ্য করে আদালত বলেন, আইজিপি, ডিএমপি কমিশনার যারই গাফিলতি পাওয়া যাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আদালত বলেন, এত মানুষকে হত্যা করা হলো, গণহত্যার বিচারে ট্রাইব্যুনাল গঠন করা হলো, আর সরকার আসামি গ্রেফতার করবে না। এই তামাশা দেখতে বিচারপতিরা বসেননি বলেও মন্তব্য করেন ট্রাইব্যুনাল চেয়ারম্যান। অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থাকেও আরও সক্রিয় হবার পরামর্শ দেন আদালত। ওয়ারেন্টভুক্ত আসামিদের নিয়ে ট্রাইব্যুনাল ও প্রসিকিউশন অসন্তুষ্ট হলেও গণমাধ্যমের সামনে এসে এড়িয়ে যান প্রসিকিউটররা। ইনভেস্টিগেশন এর বিষয়ে বা ওয়ারেন্টের বিষয়ে ট্রাইব্যুনাল এবং প্রসিকিউশনে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলা ওপেনলি বলার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না, এটা বলতে চাচ্ছি। তবে এটা ঠিক যে এক্সিকিউশনটা কার্যকর হয় নাই, সেটা যেন হয় দ্রুত, সেই ব্যবস্থা নিতে উনি অনুরোধ আমাদেরকে বলেছেন। এদিকে জুলাই গণহত্যার অপরাধ তদন্তে তল্লাশি, জব্দ এবং এসব প্রমাণাদি পরীক্ষার জন্য প্রসিকিউশনের 2টি আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। সেই সাথে রাজধানীর আরও একটি মামলায় 3 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। যাত্রাবাড়ির সাবেক 2 কর্মকর্তাকে কারাগারে পাঠিয়ে 2 মাসের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন জমার জন্য নির্দেশ দিয়েছেন আদালত। তদন্তের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট বা কোনো থিংস যেন সিজ এবং সার্চ করতে পারে আমাদের ইনভেস্টিগেশন অফিসার, এবং যদি কোনো মামলার সাথে সংশ্লিষ্ট কোনো বস্তু সিজ বা সার্চ করে পেয়ে যায় সেটা যেন এক্সামিন করতে পারে ফ্রম দি প্রপার অথরিটি। সেই 2টি অ্যাপ্লিকেশন করেছিলাম, 2টি অ্যাপ্লিকেশনই মঞ্জুর হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ পর্যন্ত 109 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তার মধ্যে গ্রেফতার হয়েছে 35 জন। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ণ এবং গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বৃহস্পতিবার দুদকের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এ সময় তিনি আরও বলেন, সাবেক প্রতিমন্ত্রী শরীফের বিরুদ্ধে 12টি ব্যাংক হিসাবে 42 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদক। এছাড়া শরীফের স্ত্রী, শ্বশুর, শাশুড়ি এবং 2 শ্যালকের নামে বিপুল স্থাবর অস্থাবর সম্পদ থাকার প্রমাণও পেয়েছে সংস্থাটি। তাদের একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও কেউ দুদকের সহযোগিতা করেনি বলে অভিযোগ করেন মহাপরিচালক। চিঠির জবাব না দেয় তাই শরীফের স্ত্রী এবং 4 আত্মীয়ের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুদক।
ক্ষমতার অপব্যবহার করার মাধ্যমে অসাধু উপায়ে অর্জিত 3,83,50,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং উক্ত সম্পদ বুক দখলে রেখে এবং 42,68,00,000 টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন করার আজ একটি মামলা রুজু হয়েছে। খাল, জলাশয় আর কৃষি জমি দখল করে গড়ে ওঠা মিলেনিয়াম সিটির অনুমোদনহীন বেসরকারি আবাসিক প্রকল্প উচ্ছেদে কাজ শুরু করেছে রাজুকের ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে যেন কেউ অবৈধভাবে আবাসন ব্যবসার নামে সরকারি জায়গা দখল করতে না পারে সেজন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাজুক কর্মকর্তারা। পাশাপাশি প্লট ক্রেতাদের আরও সতর্ক থাকার আহ্বান তাদের। কেরানীগঞ্জের ঘাটারচরে 9 একর জায়গায় গড়ে তোলা হয়েছে মিলেনিয়াম সিটি আবাসিক এলাকা, কিন্তু রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাপে এই জায়গাটি ঘাটারচরের টোটাইল খাল এবং জলাশয়ের অংশ। ইতিমধ্যে 2024 সালে এই প্রকল্পকে অবৈধ ঘোষণা করে আবাসনের সব কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছে উচ্চ আদালত। সকাল 10টায় মিলেনিয়াম আবাসনের উচ্ছেদ অভিযানে যায় রাজুকের ভ্রাম্যমাণ আদালত। বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ উপস্থিত হন রাজুকের কর্মকর্তারা। ভেঙে ফেলা হয় দুটো নির্মাণাধীন ভবন, সাইনবোর্ড, বৈদ্যুতিক খুঁটি ও অন্যান্য স্থাপনা। এমনকি আবাসন প্রকল্পের তৈরি সড়ক খুঁড়ে বালু অপসারণের কাজও করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেআইনিভাবে কোনো আবাসন প্রকল্প গড়ে উঠতে দেওয়া হবে না। ঢাকার পরিবেশ রক্ষায় এ ধরনের খাল ও জলাশয় ভরাট করে কোনো আবাসন প্রকল্পের সুযোগ দেওয়া হবে না। রাজধানীকে রক্ষায় চলমান থাকবে এ ধরনের অভিযান। একটা অবৈধ বিল্ডিং, সেই বিল্ডিংয়ে আমাদের উচ্ছেদ অভিযান চলছে। এখানে অবৈধভাবে বালু ভরাট হয়েছে, সেইগুলো আমরা এক্সকাভেটর মেশিন দিয়ে বালু সরানো এবং এখানে যে সীমানাগুলো করা হয়েছে অবৈধ সীমানা, সেগুলো অপসারণের কাজ চলছে। পর্যায়ক্রমে এমন খাল, জলাশয় ও কৃষি জমি দখলমুক্ত করার কথা জানান রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ। সব অবৈধ আবাসনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। সুস্পষ্ট মহামান্য হাইকোর্ট কর্তৃক নির্দেশনা আছে যে সেখানে জলাশয় ভরাট করে কোনো প্রকার স্থাপনা এবং বালি ভরাট করা যাবে না। সে আদেশকে অমান্য করে সেখানে ভরাট কার্যক্রম করেছে। যারা জলাশয় ভরাট করবে, সরকারি সম্পত্তিকে সেখানে ভরাট করে এবং জলাধার আইনকে লঙ্ঘন করে কাজ করবে, তাদের ক্ষেত্রে জিরো টলারেন্স। বিভিন্ন আবাসন প্রকল্পে যারা জমি কিনতে আগ্রহী তাদেরকে রাজুকের বিশদ অঞ্চল পরিকল্পনার ম্যাপ দেখে শুনে প্লট কেনার আহ্বান কর্তৃপক্ষের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অনুষ্ঠিত হলো যমুনা এয়ার কন্ডিশনার হ্যাপি পার্টনার্স মিট 2025। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে একটি হোটেলে এই আয়োজন করে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যমুনা ইলেকট্রনিক্সের ডিলাররা অংশ নেন। শুরুতেই যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলকে স্মরণ করে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। অনুষ্ঠানে যমুনা এয়ার কন্ডিশনারের নতুন কয়েকটি মডেল লঞ্চ করা হয়। যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের মার্কেটিং বিভাগের পরিচালক সেলিমুল্লাহ সেলিম এবং অন্যান্য কর্মকর্তারা নতুন মডেলগুলো সম্পর্কে ডিলারদের ধারণা দেন। পরে তাদের সাথে নিয়ে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা এয়ার কন্ডিশনারের নতুন মডেলের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে আগত ডিলারদের জন্য রাখা হয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। এছাড়াও তাদের জন্য র্যাফেল ড্র সহ বিভিন্ন আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। ক্ষমতায় গেলে বাজেটের অন্তত 5% অর্থ শিক্ষা খাতে ব্যয় করা হবে। রাষ্ট্র কাঠামো সংস্কারের 31 দফা নিয়ে খুলনা বিভাগের 4 জেলায় আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমনটা বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর এবং মাগুরায় এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সকাল থেকেই জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। তারেক রহমান বলেন, বিএনপির যে লক্ষ্য তারা ভ্রষ্ট করতে চাইলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। আরও বলেন, জনগণের কাছে যাদের জবাবদিহিতা রয়েছে তাদের সহযোগিতা ছাড়া সংস্কার কাজ সফল হয় না। পাশাপাশি সমাজ এবং নির্বাচনী কাঠামো গড়ে তুলতে না পারলে রাষ্ট্রীয় কোনো সমস্যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ধর্মের ভিত্তিতে নয়, দেশ পরিচালিত হবে যোগ্যতার ভিত্তিতে, এমনটা মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জয়পুরহাটে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি বলেন, যৌক্তিক সংস্কার শেষে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকারই দেশ চালাবে। বিগত সরকারের আমলে দেশের অর্থনীতি সহ সব সেক্টর অচল করে দেওয়া হয়েছে, তবুও সবকিছুকে উতরে আগামীতে একটি মানবিক দেশ গঠিত হবে বলে আশা করেন তিনি। দেশের মোট জনগণের অর্ধেক হচ্ছেন নারী, আর তাই সবসময় তাদের প্রাপ্য সম্মান দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তারা জীবন দেয় নাই যেন তেন ভাবে আমরা কেউ গিয়ে ক্ষমতায় বসে যাবো। এই জন্য তারা জীবন দিয়েছে একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে,
একটা মানবিক বাংলাদেশ তারা দেখতে চায়, একটা করাপশন কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়, বাংলাদেশে আবার দুঃশাসন ফিরে না আসুক তা তারা দেখতে চায়। সাভারে এটমিক এনার্জি রিসার্চ এস্টাবলিশমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে বেলুন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়। এ সময় IAEREর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আসাদ শরীফ বলেন, সুস্থ সবল থাকতে খেলাধুলার কোনো বিকল্প নেই, আর তাই পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ক্রীড়া ক্ষেত্রে সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি। দিনভর এই আয়োজনে খেলাধুলার পাশাপাশি ছিল শিক্ষার্থীদের অংশগ্রহণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অবৈধ অভিবাসীদের একাংশকে বিতর্কিত গুয়েতেনামো বে কারাগারে পাঠাতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর এই সংক্রান্ত নির্বাহী আদেশের স্বাক্ষরের উদ্যোগ নিয়েছেন তিনি। এরই মধ্যে সেখানে 30,000 মানুষের জন্য শরণার্থী শিবির চালুর নির্দেশ দিয়েছেন ট্রাম্প। বলেন, অপরাধপ্রবণ এবং যুক্তরাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ অভিবাসীদের রাখা হবে সেখানে। সংশ্লিষ্টরা জানান, কিউবায় মার্কিন নৌঘাটির পাশেই তৈরি হবে ডিটেনশন সেন্টার, তবে আশ্রয় কেন্দ্রটি কুখ্যাত সামরিক কারাগার থেকে আলাদা হবে সেই দাবিও করেছেন তিনি। দাগি আসামিদের বন্দিশালা হিসেবে কুখ্যাতি রয়েছে গুয়েতেনামোবের, এবং সেখানে কয়েদিদের ওপর মার্কিন সেনাবাহিনীদের ভয়াবহ নির্যাতনের নজিরও রয়েছে। তৃতীয় দফায় জিম্মি মুক্তি এবং বন্দি বিনিময়ে শুরু হয়েছে হামাস আর ইসরায়েলের মধ্যে। সবশেষ পাওয়া খবর পর্যন্ত 8 জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আন্তর্জাতিক সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে তাদেরকে, এবং ইয়াহিয়া সিনাওয়ারের বিধ্বস্ত বাড়ির সামনে হস্তান্তর করা হয় তাদেরকে, যাদের মধ্যে 5 জন থাইল্যান্ডের নাগরিক এবং 3 জন ইসরায়েলি নারী। বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবেন 110 ফিলিস্তিনি, আর এর মধ্যে দিয়ে 30 জন শিশু। আর জিম্মি মুক্তির আনন্দে ইসরায়েলের উল্লাস হলেও ফিলিস্তিনিদের মুক্তিতে পশ্চিম তীরে কোনো উল্লাস করা যাবে না বলে সতর্ক করেছে ইসরায়েলি প্রশাসন। হুঁশিয়ারি উদযাপনের কোনো আয়োজন দেখলেই করা হবে আটক। এর আগে দ্বিতীয় দফা ইসরায়েলি কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তির পর পশ্চিম তীরে আনন্দ উল্লাস করায় আটক করা হয় 12 ফিলিস্তিনিকে। দর্শক, এই ছিল সব খবরের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।